কি কথা হচ্ছে শেখ মুজিব, আমি শেখ মুজিব বলেছি সবসময়, বঙ্গবন্ধু কখনো রাখিনি। মুক্তিযোদ্ধা আমি, মুক্তিযুদ্ধের সময় আমি শেখ মুজিব রেখেছি, কখনো পাটা চাটিনি। মুক্তিযোদ্ধা হিসেবে বলছি কথাটা। 17 তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য আমরা এটা উৎসর্গ করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে আমি ভালোবাসি, এইটা আমাকে কাউকে প্রমাণ করতে হবে। এই দাবিতেই কিন্তু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 65 থেকে 67 থেকে 69 থেকে 71 সেই দাবি থেকেই কিন্তু শিল্পকলার জামিল রিজাইন দিছে শিল্পকলা থেকে। ওরে আমি রিজাইন দেওয়ার জন্য 7 দিন টাইম দিছিলাম, ওই 7 মাস লাগেছে, তাও বিদায় হয়েছে। এটা ভালো কাম হয়েছে। ওইটা ইন্ডিয়ান মাল। 32 নম্বর বিপ্লবী জনতা আর মুজিবের মূর্তি ঘুরাই দিছিল, ওই কাইন্ডা কাইটা শেষ। ইন্ডিয়াত পড়াশোনা করেছে তো তাই এইরকম একটা ইন্ডিয়ান মালরে ওই দায়িত্ব দিছিল, বুঝেছাও? এই মালটারে কে ঢুকেছিল জানেন? আসিফ নজরুল না, ও 15 আলোর সাজ্জাদ শরীফ। এই 15 আলোর সাজ্জাদ শরীফ বাংলা একাডেমির পুরস্কারের প্রস্তাব গুলো করেছিল। তারপরে কি গ্যাঞ্জাম হয়েছে আপনারা তো দেখেছেন, তাই না? জামিল অভিযোগ করেছে ফারুকের কি ওই শিল্পকলা একাডেমি ছাড়িছে। ফারুকি যদি ওরা হঠাৎ দেয় শিল্পকলা একাডেমি থেকে, তাহলে ফারুকি আইবু কেতায় একটা কলাগুলি করি। এডিটর সাহেব জামিল জয় বাংলা হয়েছে, এই সুখে একটা পার্টি সং নেন। ফারুকের উপরে আমি পুরা বিলা ছিলাম, এখন আধা বিলা হইলাম। ওই কাছে ফারুকি নাকি ট্যাকেজ আছে ওর কাছে। শুনে আমার টাকা দিয়েছে শেষে 15 দিন আগে 10 দিন আগে সে আমার কাছে চেক চাই, কোন রকম চিঠি ছাড়া। শিল্পকলা একাডেমি থেকে তাকে টাকা দিতে হবে, কারণ তার খুব দরকার। সে একটা প্রজেক্ট করছে, সেই প্রজেক্টে আমি বলছি না সেখানে টাকা পয়সা কোনো কিছু উল্টাপাল্টা করছে, কিন্তু আমাকে কোনো চিঠি ছাড়া কেমন করে সে চায় টাকা আমার কাছে। আমি যখন উপদেষ্টা এবং আমি যখন বলেছি না আপনি আগে আমাকে চিঠি দেন, চিঠি ছাড়া অবশ্যই আমি টাকা দেবো না, আমি কোনো টাকা এখানে ছাড় করবো না, সে তখন আমাকে বলে যে আমি আপনাকে শ্রদ্ধা করেছি অনেক, আর করবো না। আমি বলি করেন না, আপনার লোকে নিয়োগ করেন, আমি করবো না। অনেকে আবার এটা শেয়ার দিচ্ছে যে ওই কত ভালো মানুষ, একেবারে দুর্নীতি করবেন দিচ্ছে না ফারুকি। আমি এই ঘটনাটা ভাগ্যক্রমে জানি। এই যে প্যারিসে আসছিল না বাংলাদেশের শিল্পীরা ইউনেস্কো প্রোগ্রামে, উটির যে শিল্পীরা আসছিল, এরা যে আসছিল, যে পারফর্ম করা হয়েছে তা শিল্পকলা একাডেমি টেকা হয়েছে। শিল্প সংস্কৃতি মন্ত্রণালয় টাকা দিচ্ছে শিল্পকলা একাডেমি। তো টাকা যাইতে সময় লাগে, তো মন্ত্রণালয় থেকে আমলাতন্ত্র আছে না একাডেমির যেতে, তো টাকা যেতে যে সময় লাগে, এর মধ্যে পেমেন্ট চাইছে যারা কাজ করিচ্ছে। তো জামিলকে কয়া হয়েছে পেটি ক্যাশ থেকে, মানে হাতে কিছু খুচরা টাকা থাকে ওই যে কোনো দপ্তরে মন্ত্রণালয়ের খুচরা টাকা, ওই টাকা থেকে বেশি টাকা না করলে ওই টাকা থেকে টাকাটা দিয়ে দিতে, পরে অ্যাডজাস্ট করে নিবে ওই অ্যাকাউন্টে টাকা ঢুকলে। এটা ফোনে কইছে এক অ্যাডিশনাল সেক্রেটারি ব্যান্ড ফোনে কইছে একজন আমলা। তারপরে মনে হয় ফারুকিও ফোন টোন দিছিল, কারণ তার তো কথা শুনে নাই। তো আমরা এত কিছু জানি কারণ ঘটনাটা ঘটবে প্যারিসে, আমাদের দূতাবাস কাজ করিচ্ছে একটা বিশাল আয়োজনে। আমরা সবাই খুব আনন্দিত যে এরকম প্যারিসে একটা কাজ হবে, বাংলাদেশকে ইউনেস্কোর মঞ্চে ভালোভাবে তুলে ধরা হবে। আর এটা আটকে আছে কার কাছে? জামিলের কাছে। তা আমার কাছে খবর এসেছে যে বুঝছাও যে আজ জামিল আটকে দিছে ইউনেস্কোর টিমের টাকা। আমি কলে ওর সব হিসাব রাখি। আচ্ছা জামিল মিয়া, টাকাটা তো তুমি দিছিলা শেষমেশ, তাই না? তো নাটক করলা কেন? হ্যাঁ, যেন সবার সামনে ফারুকের উপরে পাবলিক বিলা আছে, তাই এটা তুমি চান্স নিলা। হ্যাঁ, তুমি তো জানোয়ারের মতো গেল সহকর্মী নারী সহকর্মীদের ইঙ্গিতপূর্ণ কথা বলো, এগুলো আমরা খেয়াল করেছি, রেকর্ড আছে, প্রচুর কমপ্লেন আছে তোমার নামে। নদিয়ার ভাষায় কথা কও, এরকম পুতু পুতু কলকাতার ভাষায় কথা কও জন্য ভুলে যান না, ওইটা জাউরা। আজকে সিল দিলাম না শালা বুড়া খাটাস, একের মুখে তালা দিয়া বসে থাকবো, নখ করে বসে থাকবো। নাটক কম করো প্রিয়। ফারুকি আধা খুশি করেছে, এখন হাঙ্কারে পুরা খুশি করে দিক। একটা জুলাই বিপ্লবের পক্ষের লোকরা শিল্পকলা একাডেমির দায়িত্ব দিয়া ফারুক যে 15 একজনকে ক্যান্ডিডেটরা খেতাইছে, ওই জন্য হাঙ্কারে অভিনন্দন আমাদের জানানো দরকার। ফারুকিরে ভালো কাজ করছেন ফারুকি আপনি। আবার দেখেন কইছে যে আদিবাসী বলার অধিকার চায়, ফারুকি নাকি বাধা দিচ্ছে। ফারুকি ঠিক কাজ করিছে তো। জামিল সরকার কি বলে তাদের অভিহিত করে, তুই সেটা কবি না? তুই সরকারের বাইরে সরকারি চাকরি নিছু কে? তাইলে সরকার যা বলতে চায় সেটা তুই কবি, তোর জন্য আলাদা আইন হবে নাকি রে বাইঞ্চত? এরে ফারুকি খেদায় ভালো কাজ করছে না কন? দেখেছেন ওর জন্য কারা কারা মা কান্না কাঁদিচ্ছে। এবার আসেন আজকাল আসল আলাপে আসি। আর একটা স্মরণ লাগবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, ওই স্মরণ লাগবে, সে নিয়ে আলাপ করি। এইভাবে বুঝছেন মেলা জায়গায় সরকারের ভেতরে ঘাটতি মেয়েরা বসে আছে স্বৈরাচারের দালাল গুলা, এইগুলা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করেছি আমরা। সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরকারের সাথে দেশের স্বার্থের সাথে বেইমানি করিচ্ছে যেগুলা, সেইগুলারে ধৈরা পাঁচাত লাথি দিয়ে খেদাইতে হবে। এইভাবে জামিলের মতো
ওই যে ওয়াকার হারকুলিস হতে চাইছিল না, দিছি বাড়ি একটা বুঝাই দিছি জনতার মায়ের কারে বলে, এটা বাংলাদেশের বাইরে জামিলেরও দিছি আডা। আজকে আর একটা বেঈমানের সাথে পরিচয় করাই দিই। বেঈমানের নাম হচ্ছে জসিমউদ্দিন, বাংলাদেশের 27তম পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ মাথা ব্যথা পররাষ্ট্র সচিব। চলেন দেখি এই জসিমউদ্দিন কে, কেন সে বেঈমান এবং তার ব্যর্থতা কি। আঙ্কেল জসিম সাহেব একজন নায়ক, কলে নায়কের নাগাল চেহারা। ওই যে কথা আছে না, মাকাল ফল বাইরে যাই দেখা ভিতরে গুয়ের মতো, মাথা ভরা চুল আর চুলের মধ্যে জেল লাগায়, ওই মাথার কলে কোনো ব্যবহার করে না। তবে মাথার মধ্যে বড় কাজের অনেক গল্প শুনেছি এই ব্যাপারে, সেগুলো রেখে দিলাম, লাগলে অন্য কোনো দিন এই বিষয়ে বলবো। আজকে মূল আলোচনাতে থাকি, সিরিয়াস আলাপ। তো জসিমউদ্দিন একজন আদর্শ বহুরূপী, সব দলের সময় তার আস্থাভাজন হয়েছে, সরকারের চামচামিয়া দালালি করেছে এবং শুধু নিজের স্বার্থের জন্য কাজ করে গেছে। পেশাদার কূটনীতিকের কোনো ছাপ নাই তার অতীত কর্মে। চিন্তা করেন না, প্রমাণ ছাড়া কথা বলবো না। জসিমউদ্দিন চাকরিতে যোগ দেন 25 এপ্রিল 1994 সালে বিসিএস 13তম ব্যাচের সাথে। হাঙ্গেরে 2 ব্যাচ জুনিয়র আর কি বিসিএস এ, মানে হাঙ্গেরে তো 11তম ব্যাচ, বুঝছাও। তো চাকরি জীবন কিন্তু বেশ চমৎকার। 96-2001 সালে শেখ হাসিনার প্রথম আমলে কাজ করছে রাষ্ট্রীয় প্রোটোকল বিভাগে। হাসিনার সাথে প্রথম যোগাযোগ, প্রোটোকলের অফিসার গুলো কিন্তু হাসিনার আশেপাশে থাকে। আর প্রথম পুরস্কার হিসেবে প্রথম মিশনের পদায়ন হয় 2000 সালে ভারতের নয়াদিল্লিতে, আসল জায়গায়। উঠি ওই 3 বছর আসছিল। 2003 সালে বিএনপির আমলে যায় জাপানের টোকিও এবং সেখানেও 3 বছর থাকে। এরপরে দেশে এসে আবার দক্ষিণ এশিয়া অনুবিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব নেয়। মূল কাজটা কি? মজার বিষয়, ভারতের সাথে সম্পর্ক বজায় রাখা, বুঝছাও, আসল মাল। এরপর 111 সরকার 2008 সালে পাঠায় ওয়াশিংটন ডিসিতে, ওইখানে 5 বছর ছিল। ইউজুয়ালি 3 বছর থাকে, এরা 5 বছর ছিল। এবং 2012 সালে আওয়ামী লীগ তাকে পাঠায় পাকিস্তানের ইসলামাবাদে। জীবনে এই প্রথম অপেক্ষাকৃত দুর্বল দেশে পদায়ন হয়, কিন্তু বেশি দিন থাকা লাগেনি, 1 বছরের মাথায় ইসলামাবাদ ছেড়ে 2013 সালে ঢাকায় এসে আবার যোগ দেয় দক্ষিণ এশিয়া বিভাগে মহাপরিচালক হিসেবে। তারপর পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মহাপরিচালক হয়, যার মূল কাজ হলো চীন, জাপান, কোরিয়া আর অস্ট্রেলিয়ার মতো বড় বড় দেশের সাথে স্ট্র্যাটেজিক সম্পর্ক বজায় রাখা। 2015 সালে গ্রিসে হয় রাষ্ট্রদূত। সেখানে গিয়া হাসিনার তেল মেয়া আপনি হয়ে যান পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম জনপ্রশাসন পদকপ্রাপ্ত অফিসার। সব লিখলেন আপনার সিভিতে, কিন্তু এটা লেখেন নাই। কি জসিম সাহেব নিজের খুব চালাক হবেন, কাজ করে পুরস্কার পাইলে তো প্রকাশ করতে কোনো দোষ থাকার কথা না, কিন্তু আপনি যে তেল মেরে পদক নিছেন সে ব্যাপারে আমরা পরিষ্কার। এখনো শেষ হয় নাই। এরপর 2020 সালে আপনি যান কাতারের রাষ্ট্রদূত হিসেবে। সেখানে গিয়ে আপনি চেষ্টা করেন কিভাবে কাতারের তেল কোম্পানির সাথে আওয়ামী ব্যবসায়ীদের সম্পর্ক স্থাপন করা যায়। আমাদের কাছে প্রমাণ আছে। এর পুরস্কার ওই পাইছে 2023 সালে চীনের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। তারপর আপনি আপনার জীবনের ঢাকায় থাকাকালীন 2 বার ভারতের দায়িত্বে ছিলেন। প্রথম পদায়ন ছিল ভারতে, কোট ভারতে, আর পাকিস্তানে যখন আপনার পদায়ন হয় তখন আপনি ছিলেন মাত্র 1 বছর। কেন জসিম সাহেব, ভারত কি আপনারে মানা করে দিছিল? কিন্তু আপনি কিন্তু হাসিনার শেষ সফরের রাষ্ট্রদূত, মানে হাসিনা জয় বাংলা হওয়ার আগে সফর ছিল চীনে, তখন আপনি ছিলেন রাষ্ট্রদূত। তখন আপনার ডেপুটি ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওয়ামী লীগের হাতে সবচেয়ে নিপীড়িত একজন অফিসার মোজাম্মেল হক। মোজাম্মেলকে জানেন, ও বুয়েট ছিল, বুয়েটের পোলা, ছাত্র দলের সভাপতি ছিল, খুব ব্রিলিয়ান্ট পোলা গলা, আমি খবর নিচ্ছি, স্বৈরাচার বিরোধী অফিসার। তো কেন ওই সময় তার সফরের সময় নিজ খরচে পকেটের থেকে নাকি পয়সা দিছিলেন, সপরিবারে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিলেন হাসিনার তেল মারার জন্য। নিজের অফিসারকে আপনি শান্তিতে বাসায় থাকতে দেন নাই। এখন তো বলবেন যে আপনাকে হাসিনার লোক প্রেসার দিছে, তাই না? তো আপনি কোন রাষ্ট্রদূত যে নিজের ডেপুটিকে নিজের কাছে রাখতে পারেন নাই? এখন আওয়ামী গল্প যেটা আপনার মনে মনে ভাসতেছে, এটা গল্প ভুলে যান, এটা ব্যাখ্যা আমি দিমু। আমার কাছে কইলাম সবকিছুর ব্যাখ্যা আছে। তো এই হইলেন আপনি ভারত পূজা, আপনি ভারতের সাথে কাজ করে শিখেছেন। অন্য কোনো ডিল আছে কিনা তা জানি না, তাই কইলাম না। আমার তো আবার ওই ভারতের সাথে ওই সম্পর্ক নাই, তাই আপনার সিভিতে উল্লেখিত বিষয়গুলো এনে বললাম, আর যা লেখেন নাই তা একটু তুলে ধরলাম আর কি। এবার চলেন দেখি জসিম কিভাবে পররাষ্ট্র সচিব হইল, ক্যাঙ্কা করে কারে তেল মেরা। জসিম হইল একটা সাম্বাস, সুযোগ পেলে কোনোদিন হাতছাড়া করে নাই। যখন 5ই আগস্টের পর আগের পররাষ্ট্র সচিবের বিষয়ে অভিযোগ শুরু হলো, তখন নির্লজ্জের মতো ওই যে মোজাম্মেল, ওই যে ছাত্র দলের ওই যে বুয়েটের মোজাম্মেল, ওরে কাজে লাগাইলো যেন আপনারা পররাষ্ট্র সচিবের দায়িত্ব দেওয়া হয়। মোজাম্মেলকে দিয়া আপনি ক্যাম্পেইন চালাইলেন, তাই না? আমরা জানি এই মোজাম্মেলের কথা আপনারা মনে রাখেন। এই ছেলেটা আগামীর বাংলাদেশের অ্যাসেট, আমরা ওরে প্রোটেক্ট করব। এবং ওর সাথে যে জুলুমবাজি করেছেন,
ওইটা আপনার দিমু জসিম। এই মোজাম্মেলের সাথে আরো জসিম বেইমানি করেছে, বুঝতে চাও? সে আলাপ করবো। যাক, মোজাম্মেল যখন আপনার ক্যাম্পেইন চালায় তখন আপনি প্যারালাল ক্যাম্পেইন চালান যে আপনার ভাই অ্যাডভোকেট সালাউদ্দিন কামরান বিএনপির এমপি ছিল এক সময়। সবচেয়ে শোনায় সোহাগা হয় যখন পররাষ্ট্র উপদেষ্টা হয় তৌহিদ সাহেব। ফাইনালি তিনি আপনাকে পররাষ্ট্র সচিব হিসেবে রিকমেন্ড করেন এবং আপনার উদ্দেশ্য হাসিল হয়। কংগ্রেচুলেশনস। তবে আপনি পররাষ্ট্র সচিব হইয়া ভারতের প্রতি আপনার সব প্রেম দেখাইলেন, তার ভিডিও দেখলে বোঝা যাবে। এই প্রেক্ষিতে কনসালটেশন সিল উভয় প্রতিনিধি দল বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিদ্যমান যে সম্পর্ক, সেই সম্পর্ককে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছে। কনসালটেশন সিল দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফ্রি, ফ্র্যাঙ্ক এন্ড ক্যান্ডিড তথা খোলা মনে আলোচনা হয়েছে। আমরা বলেছি বাংলাদেশের সবচেয়ে নিকটবর্তী প্রতিবেশী দেশ হিসেবে ভারতের নিকট আমরা আমাদের দুদেশের মধ্যে বিদ্যমান সকল অনিষ্পন্ন বিষয়সমূহে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির জন্য ভারতের সহযোগিতা কামনা করি এবং এ লক্ষ্যে আমরা একযোগে কাজ করার বিষয়ে গুরুত্ব আরোপ করেছি। আমি দুই দেশের সাধারণ জনগণের ভেতরে আস্থা ও বিশ্বাস বিনির্মাণের গুরুত্বের উপরে জোর দিয়েছি। দেখেছেন তো জসিম সাহেব, জুলাই বিপ্লব কি কেন হয়েছে এসব বুঝেন নাই, মাথায় ঢোকে নাই, তাই না? ভারতের প্রতি প্রেম একদম জায়গায় উঠছে দেখছি, একেবারে হান্দাই দিমু প্রেম জায়গা মতো। হ্যাঁ, যেটি দিয়ে প্রেম ঢুকে ওটি দিয়ে হান্দাই দিমু। পরে ছোট মাথা কাজ করিতে কলিকাতা হার যাবার লাগবো। এখন সব কইলাম না, আরো কথা আছে। আপনার বেইমানির গল্প এবার কইতে হয়। আমি আবার সব সহ্য করতে পারলেও বেইমানি সহ্য করতে পারি না। এক সময় কমিউনিস্ট ছিলাম, তো কমরেডশিপের প্রতি একটা ভালোবাসা তো থাকবেই। এই আপনার বেইমানি নিয়ে একটা কথা কই আসি। জসিম পররাষ্ট্র সচিব হওয়ার পর প্রথম বেইমানি করলো তার প্রতি যে তাকে পররাষ্ট্র সচিব বানানোর ক্যাম্পেইন করেছে মোজাম্মেল। ওই মোজাম্মেলকে ইউনূস স্যার প্রথমে তার একান্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছিলেন। আমরা খুব খুশি হয়েছি, খুবই ভালো সিদ্ধান্ত ছিল। কারণ মোজাম্মেলের মতো একজন স্বৈরাচার বিরোধী যোগ্য অফিসার যদি প্রফেসর ইউনূসের পাশে থাকতো তাহলে ইউনূস স্যারের কাজ করতে অনেক সুবিধা হইতো। স্যার এই লোকটারে আপনি পাঠাইছেন, দূর করেছেন। মোজাম্মেলের নিয়োগ দেখে আপনি দুবাইতে বৈশা পররাষ্ট্র উপদেষ্টা ফোন দিয়ে কইলেন যে মোজাম্মেল প্রধান উপদেষ্টা একান্ত সচিব হইলে আপনি নাকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপর থেকে কন্ট্রোল হারাইবেন। হারামজাদা কন্ট্রোল! ইউনূস স্যারের কাজের চাইতে কি পররাষ্ট্র উপদেষ্টা কন্ট্রোল বেশি জরুরি? এই হারামজাদা ভুলে গেল এই পোলার উপরে কি অত্যাচার নির্যাতন চালাইছে মোজাম্মেলের উপরে। ভুলে গেল যে এই ছেলে তার জন্য কি অবদান রাখছে। অবশ্য আপনার আর কি কমু, আপনি তো বিএনপির সাথেও বেইমানি করেছেন। অবশ্য এটা আপনার রক্তে। শুনছি আপনার ভাই বিএনপির এমপি ছিল, সে তো পরে বিএনপি ছাড়িছে, দল ছেড়ে এলডিপি তে যোগ দিছে, তাই না? তো বেইমানি তো আপনার রক্তে আছে। আপনি তার মধ্যে সেরা। যে বিএনপি আপনার জন্য তদবির করলো সেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুনি কর্নেল দিলওয়ারের মেয়ে তাহলিল দিলওয়ারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন করেছেন না? তাহলিল যেভাবে স্বৈরাচারী হাসিনার মডেল বাস্তবায়নের জন্য ক্যানবেরা থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক নয় হইতে আসছিল, সেই অফিসারের বিনা অনুমতিতে কর্মস্থল থেকে ঘটনাকে আপনি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন? নাই। কেন নাই? আপনার তো চরিত্র শুনেছি একটু ঢিলিয়া। তো আপনার তো এই সমস্ত জিনিসপত্র নিয়ে এলা পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রচুর ইমেল টিমেল ঘুরতেছে, অফিসার থেকে শুরু করিয়া অফিসারের বউ কেউ তো বাদ যায় নাই। এই কামিয়ার না ঢুকি। যাই হোক, আপনার সদ্য সাবেক মহাপরিচালক প্রশাসন নাজমুল, ওনার স্ত্রী রাশেদা রওনক খানের সাথে আপনার অনেক কাহিনী টেনে আছে। তো এই মহিলা হাসিনার লেসপেন্সারি কইরা জাহাঙ্গীরনগর থেকে পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়েছে 2014 সালে। পুরা 16 বছর হাসিনার মধু খাইছে। জুলাই বিপ্লবের বিপক্ষে টকশো করেছে রাশেদা রওনক। এই যে মাত্র কয়েকদিন আগে টকশোতে কি কয় দেখেন, শুনেন। রাজপথে রাজনীতি করা এক বিষয়, আন্দোলন করা এক বিষয়, স্লোগান দেওয়া এক বিষয়, মফ করা এক বিষয়, আর সরকার গঠন করা, সরকার পরিচালনা করা, দেশ পরিচালনা করা সেটা একদমই ভিন্ন বিষয়। দেশ পরিচালনার জায়গায় আপনার যেটা লাগবে অভিজ্ঞতা লাগবে, আপনার ম্যাচিউরিটি লাগবে, আপনার সেন্স অফ ডিসেন্সি লাগবে, আপনার স্ট্রাকচারকে বুঝতে হবে যেন আপনি যদি স্ট্রাকচারের বাইরেও যেতে চান স্ট্রাকচারকে বুঝে দেন বাইরে যেতে পারেন। অর্থাৎ অনেকগুলো প্রি কন্ডিশন আছে যেগুলো কিন্তু অন্য কিছুতে লাগে না। এখন একটা মফ করতে হলে যে কেউ হই হই করে ফেলতে পারে। এটার জন্য আপনার কোনো আগের এক্সপিরিয়েন্স লাগবে না, কোনো রকম সেন্স অফ ম্যাচুরিটির ব্যাপার নাই, সেন্স অফ প্রপোর্শনের ব্যাপার নাই, হ্যাঁ, সেন্স অফ আপনার কি বলে যে শিক্ষাগত যোগ্যতা সেই পরিমাণে দরকার নাই। দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাটের টুকাইরাও এখন মফ করে ফেলছে। কত বড় সাহসী মহিলার! ছাত্র জনতারে বলে মব, সে নাকি টোকাইদের মব করতে দেখে। দেখেন 2018 সালে এই মহিলা কি বলিছে,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ স্যারের দৃষ্টি আকর্ষণ করেছি, আর ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করেছি, হাসিনার এই স্পেন্সার যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে না থাকে। ছাত্ররা এই ফ্যাসিস্ট শিক্ষকের ক্লাস বর্জন করো, তোমরা দেখো ওর ক্লাসে যাবে না, এরপরে যদি আসে তাহলে দৌড়ানি দিবা। আরো আছে নাজমুলের ভাই এই যে ডিবি আছে না, ওই যে হাউন আঙ্কেল, ওর ব্যাচমেট পুলিশ কর্মকর্তা জিয়াউল হক বিএনপি আমলে চাকরিচ্যুত হইয়া 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে চাকরি ফিরে পায়। এখন অবশ্য পলাতক, তো সেই লোকের ভাই আর সেই মহিলার জামাই হিসেবে আপনার তো এমনিতে চাকরি থাকার কথা না, আপনিও কম জান না নাজমুল সাহেব। ম্যানচেস্টারে সহকারী হাই কমিশনার থাকার সময় অর্থ কেলেঙ্কারি আর জেদ্দায় নারী কেলেঙ্কারি করছেন, এই আপনার কূটনীতিক অর্জন। আমরা এই পদায়নের সমালোচনা করে তো আপনি তারা বদলায় বসাইলেন পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক হিসেবে। নাজমুল তো কোনোদিন কূটনৈতিক কাজ করে নাই, সারা জীবন প্রশাসনের কাজ করেছে আর আওয়ামী লীগের সেবা দাস করেছে। সেই লোকরা দিচ্ছেন চীন, জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া এগুলো সামলাইতে, ও তো ঠিক মতো 2 লাইন কথাও কইতে পারে না। আমরা কিন্তু সব অফিসারের সব বিষয় জানি, আমার ক্ষুদ্র ভ্রাতা ভগিনীরা আমরা সবকিছু জানায়, ওরা আমার মাস্টার্স পিএইচডি করা, ওদের কথার মূল্য আছে। তো জসিম সাহেব শুনলাম এই অশিক্ষিত নারী আদান প্রদানকারীকে নাকি আপনি রাষ্ট্রদূত বানানোর চেষ্টা আছেন। হ্যাঁ, আমরা কিন্তু সব জানি, আপনারা ছেড়ে দিছিলাম, কিন্তু আপনি দেখি সে জাউরাই আছেন। জাউরামি কাদের সাথে করেন? আমরা কিন্তু জাউরা নিধন কর্মসূচিতে এক্সপার্ট, নিজের পাশায় নাই সাপ, খালি রাধাকৃষ্ণের নাম হারকুলিস সাজবার আছিসেন, হারকুলিস আন্দায় দিব একেবারে পিছন দিয়া। আপনার আর এক বেইমানি হইল পোস্টিং পলিসি, যা দিয়ে আপনি সব অফিসারের সাথে প্রতারণা করেছেন। আপনার পোস্টিং এর কথা আগেই কইছি, এটা সাহেব আবার আপনি একটু দেখেন। আপনি আপনার জীবনে চাকরি করেছেন নয়াদিল্লিতে 3 বছর, টোকিও 3 বছর, ওয়াশিংটন 5 বছর, ইসলামাবাদে 1 বছর। আপনার প্রিয় হাসিনার রেখা যাওয়া পোস্টিং পলিসিতে নয়াদিল্লি, টোকিও আর ওয়াশিংটন হইল ক গ্রেডের দূতাবাস, আর ইসলামাবাদে খ গ্রেডের দূতাবাস। আপনি নিজে ক গ্রেডের মিশন ছাড়া পোস্টিং করেন নাই, তাই না? আর নিজে পররাষ্ট্র সচিব হয়ে হাসিনা রেখে যাওয়া পররাষ্ট্র ক্যাডার ধ্বংসের মডেল পোস্টিং পলিসি নিয়ে কত প্রেম, এখন এটার উপর প্রেম উতলাই পড়ছে, নিজের বেলায় তো করেন না। এটা এই পলিসিতে কি আছে? এই পলিসি মোতাবেক একজন যদি ক গ্রেডের মিশনে কাজ করে না, তাহলে তাকে খ গ্রেডের মিশনে কাজ করতে হবে একই সময়। যতদিন ক গ্রেডের মিশনে কাজ করেছে ততদিন খ গ্রেডের মিশনে কাজ করিতে হইবে। তার মানে আপনি যদি দিল্লিতে 3 বছর থাকেন, 3 বছর ইসলামাবাদে থাকতে হবে, বা ইসলামাবাদের মতো খ গ্রেডের পোস্টিং এ থাকতে হবে। তো ডিপ্লোমেসি কি সাম্যবাদ দিয়ে চলে? আপনার সব অফিসার কি সমান যোগ্যতার? সবাইকে দিয়ে সব কাজ হয় না জসিম সাহেব। এই পোস্টিং পলিসি করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অকার্যকর করার জন্য। এটা ভারতের ব্রেন চাইল্ড, যা হাসিনার আমলে গৃহীত পলিসি। যখন আমাদের ভালো জায়গায় ভালো কাজ করার অফিসার দরকার, তখন আপনি হাসিনার পলিসি দোয়াই দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নষ্ট করার জন্য উঠে পড়ে লাগছেন। নিজের বেলায় 16 আনা, আর অন্য অফিসারদের বেলায় গরুর সোনা, তাই না? গরুর সোনা যদি এত ভালো লাগে না, আপনার বাসা কোনটি? বাসার সামনে গরু ফেলাম আর জিয়াফত দেবো, আর গরুর সোনা বোতলে ভইরা পাঠাই দিতে বলবো। কে মোদি পাঠায় না? হ্যাঁ, মোদি পাঠায় না, গোমূত্র পাঠায় না, এটা চেখে চেখে দেখতেন কেমন লাগে। তো এতক্ষণ তো জসিমের ইতিহাস, ভূগোল, অপকর্ম মেলা কিছু জানাইলাম, তাই না? কূটনীতিক হিসেবে কেঙ্কা, এটা একটু আলোচনা করি, তাহলে আবার জসিম কবে যে আমি তো ভালো কূটনীতিক। জসিম সাহেব, এই কূটনীতিক হিসেবে আপনার একটু সুনাম করার মতো কিছু পাইলাম না, অনেক চেষ্টা করেছি। আপনি ভিসা থাকা অবস্থায় পাইছেন জনপ্রশাসন পদক, স্পন্সরি করেছেন হাসিনার দালালদের। ওই দালালদের অনেকেই দেশবলরা এখন ফ্রান্সে আছে, এখন তাদের সাথে আমার আলাপ হয়েছে। কাতারেও আপনার একই অবস্থা। আপনি জীবনে কোনোদিন বহুপাক্ষিক কূটনীতি করেন নাই, মানে জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, এইগুলো আপনার যোগ্যতায় কুলায় নাই। এখন আপনি আপনার অযোগ্যতাকে ঢাকতে যা করে বেড়াইতেছেন, তা জাতিকে জানানোটা ফরজ। আপনার কোনো প্রতিবাদ থাকলে দয়া করে সংবাদ সম্মেলন করে জানাবেন, আমি তারপরে আর একটা ভিডিও করবো, করে জানাইন। তো আপনি এখন করবেন আমার কি সমস্যা, আপনারা ক্লাস নিই, তারপরে বুঝবেন কি সমস্যা। জসিম সাহেব, এটা ক্লাস নিই, চুপ করে নক করে বসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ কি জসিম সাহেব? সোজা কথা, প্রথম কাজ হলো সরকারের পক্ষে ন্যারেটিভ তৈরি করা, তাই তো? আপনি বিগত 6 মাসে সরকারের পক্ষে কি ন্যারেটিভ তৈরি করেছেন, যেটা আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাফল্য হিসেবে বিবেচনা করা যায়? কিছু করেছেন? কিছু করেন নাই। পতিত হাসিনার অপশাসন কেন আপনাদের ন্যারেটিভে নাই? জুলাই বিপ্লবের আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে আপনার মন্ত্রণালয়ের কাজ কি ছিল এতদিনে? সরকারের কোন ভিশন আপনারা প্রচার করেছেন? আপনাদের পররাষ্ট্রনীতি কি পথে পরিচালিত হবে তার কোনো সুস্পষ্ট ন্যারেটিভ আছে আপনাদের মাঝে? নাই। হ্যাঁ, এইটা আপনার কূটনীতিক হিসেবে আপনার সমস্যা, বুঝছাও? সেফ খেলেন না, মানে এই সরকার তো আর মাত্র 10 মাস আছে, তারপর তো বিএনপি, মানে অনেক লাড্ডু, তাই না? মনে রাখেন, হাসিনার গদিন আর এইটা আমার ছাত্র লাগিয়েছে 36 দিন, আপনার সরাইতে 36 ঘন্টা লাগবে না। আপনার তো ন্যারেটিভ বানানোর কোনো অভিজ্ঞতা নাই, আপনারা দোষ দিয়ে কি লাভ? আপনারা যে বানাইছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব, দোষ তো তার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো নতুন সরকারের লেজিটিমেসি তৈরি করা। কি লেজিটিমেসি করেছেন আপনারা? কেন আজকে ভারতের সেনা প্রধান বলে যে নির্বাচিত সরকারের সাথে কথা বলবো, কারণ এই সরকার লেজিটিমেট না, এই বয়ান নিয়ে আসছে ইন্ডিয়া। তো কি করেছেন আপনারা এই সরকারের লেজিটিমেসি তৈরি করার জন্য? কয়জন রাষ্ট্রপ্রধানের সফরের জন্য আপনারা অ্যাডভোকেসি করেছেন? ইউনূস স্যারকে কয়জন রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক করার আয়োজন করেছেন? ঢাকায় কেন আপনি এতদিনে একটা আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে পারলেন না? কি ভাবিছিলেন আমরা ডিপ্লোমেসি বুঝি না, এই কাজের প্যারামিটার জানি না, আমরা আগে পড়াশোনা করে পরে কথা বলি? আপনার মতো চুলে জেল আর মুখে তেল নিয়ে কাজ করতে বসি নাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফাংশনাল কাজে দুইটা ভাগ আছে, আসেন এটা একটু বুঝে দেখি। এটা ভাগ হচ্ছে দ্বিপাক্ষিক, অর্থাৎ দুই দেশের মধ্যে সম্পর্ক, আর বহুপাক্ষিক যেটা হচ্ছে আন্তর্জাতিক সংস্থার সম্পর্ক, যা দিয়ে আমাদের অনেক দেশের সাথে নেগোশিয়েট করে আমাদের স্বার্থ রক্ষা করি। আমাদের মতো ছোট দেশের জন্য বহুপাক্ষিক কূটনীতির দায়িত্ব গুরুত্ব দ্বিপাক্ষিকের চাইতে বেশি। এটা উদাহরণ দিয়ে বলি, ধরেন আমেরিকার সাথে দ্বিপাক্ষিক নেগোসিয়েশনে আমরা পিছিয়ে থাকবো, কারণ তারা আমাদের চাইতে অনেক শক্তিশালী। আবার ধরেন আলজেরিয়ার সাথে আমরা আপার হ্যান্ড নিতে পারবো, কিন্তু বহুপাক্ষিক কূটনীতিতে সব রাষ্ট্রই সমান। এইখানে যোগ্য ডিপ্লোম্যাট পদায়ন করলে তারা সম্মান আদায় করে নিতে পারে এবং দেশের পক্ষে নেগোসিয়েশন করতে পারে। তাই ওই সমস্ত দায়িত্বে আমাদের ভালো এবং এই ধরনের কাজে অভিজ্ঞ ডিপ্লোম্যাট দিতে হবে, যেন আমরা আমাদের সাফল্য নিশ্চিত করতে পারি। এটাই করলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্র্যাকটিস ছিল। কিন্তু জসিম সাহেব তো নতুন হারকিউলিস হয়েছে, তিনি 53 বছরের প্রথা থেকে বাইরে হইয়া অনভিজ্ঞ, আর হাসিনা লেসপেন্সারদের পোস্টিং পলিসির দোয়াই দিয়া সব বহুপাক্ষিক স্টেশনে পদায়ন করিচ্ছে। কয়টা উদাহরণ দিই। সম্প্রতি ভিয়েনায়, যেখানে অ্যাটমিক এনার্জি কমিশন আছে, ইউএনওডিসি আছে, এর মতো প্রতিষ্ঠান আছে, সেখানে পদায়ন করলেন তৌফিক হাসানরে, যার কোনো বহুপাক্ষিক কূটনীতির অভিজ্ঞতাই নেই। এই তৌফিক হাসানের স্ত্রী ফারহানা কাদের, যার বড় ভাই এজেডএম শফিউদ্দিন শামীম আওয়ামী লীগ থেকে কুমিল্লা 8 আসনে বিনা ভোটে এমপি নির্বাচিত হয়েছিলেন। তৌফিক আবার কলকাতাতে উপ হাই কমিশনার পদে নিয়োজিত ছিল, তখন তার স্ত্রী কলকাতার শাড়ির ব্র্যান্ডের মডেল ছিল। খুব ভালো কথা, একেবারে সাপের ঘরের সাপড়ে দিচ্ছেন ভিয়েনার। এই হইল আপনার বিপ্লবের চেতনা। আলগা মোমেনের পরিচালক এমদাদকে 6 মাসও আপনি নিউ ইয়র্ক থেকে সরান নাই। এমদাদ তো নিউ ইয়র্ক, জেনেভা ছাড়া আর কোথাও কোনোদিন পোস্টিং করে না, তাই না? তখন আপনার পোস্টিং পলিসি কই রেখেছিলেন? আপনার লস অ্যাঞ্জেলসের মিশন তো পুরাই আওয়ামী লীগ পুনর্বাসন কেন্দ্র। আলগা মোমেনের সবচেয়ে বিশ্বস্ত সামিরা আঞ্জুম কি এখনো কিভাবে কনসাল জেনারেলের পদে থাকে? তার সাথে আছে আলাউদ্দিন, সে নাকি আবার ওই যে লুচ্চা প্রতিমন্ত্রী শাহরিয়ারের পরিচালক ছিল। শাহরিয়ারের আরেক পরিচালক আল আলেমুল ইমাম, সে এখনো লস অ্যাঞ্জেলসে। ফ্লোরিডাতে বসাইছেন হাসিনার আমলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহলি সাবরিনকে, যে কিনা ওই যে জিয়ার খুনির মেয়ে তাহলিল তার খালাতো বোন। মানে জিয়ার খুনি পরিবারের দুইজনকে আপনি পালিচ্ছেন। একই অবস্থা টরেন্টোতে, কনসাল জেনারেল ফারুক তো আলগা মোমেনের আরেক পরিচালক। তার সাথে আছে ফাহমেদা হায়াত, যার জামাই হায়াতুদ্দৌলা 2018 সালের রাতের ভোটের কুশীলভ ছিল, ব্রাহ্মণবাড়িয়ার ডিসি হিসেবে। হায়াতের চাকরি গেছে, কিন্তু ফাহমেদা কি আপনার মনে ধরিছে? হ্যাঁ, আপনার ভাই তো 3 বিয়া করেছে, তো আপনি আর পিছিয়ে থাকবেন কেন? ফ্যামিলির ইজ্জত বলে একটা কথা আছে না? ফাহমিদারও সরাইতে আপনারা তো আপত্তি কেন? জসিম সাহেব শাহরিয়ারের আরেক পরিচালক ওই যে দেওয়ান আশরাফ, তো ওয়াশিংটন গিয়া তো আসে নাই। শোনা যায় আমেরিকার নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করেছে পরিবার সহ। কি চমৎকার ভাগ বাটোয়ারা! এই আপনার পোস্টিং পলিসি, এই আপনার বিপ্লবের পক্ষের অবস্থান। আপনি তো দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনও দুর্বল। দ্বিপাক্ষিক খালি ওইটা পারেন। আপনি পররাষ্ট্র সচিব হওয়ার পর সফরে গেছেন কোটি কোটি, জানেন? ওই কোটি কোটি গেছে, জানেন? সার্বিয়াত গেছে, হাঙ্গেরি গেছে, আলজেরিয়া গেছে, মিশর গেছে, বুঝলেন? খুব গুরুত্বপূর্ণ দেশে গেছে। ওইখানে কি কাজ আপনার? রাশিয়া গেলে না বুঝলাম, ট্রাক কিনবেন নিলি। হ্যাঁ, তা রাশিয়াত গেলে আমি এটা আপনার কনসেশন দিলাম, তো কি ওই 4টা দেশে যে আপনি পররাষ্ট্র সচিবের চেহারা বৈশা ট্যুরিজম করিচ্ছেন। আপনি যাবেন লন্ডনে, যাবেন ওয়াশিংটন, যাবেন টোকিও, যাবেন বেজিং, যাবেন প্যারিস, যাবেন রোমে, যাবেন এইসব জায়গায় যাবেন। নাকি ওরা আপনার মতো পররাষ্ট্র সচিবের মিটিং দেয় নাই? এটা খুবই স্বাভাবিক। নাকি আপনি সরকারের পক্ষে কথা না বলার জন্য অন্য দিক থেকে নির্দেশনা নিয়ে কাজ করতেছেন? একটু খোলাসা করে কন, আমরা বুঝি। আপনি পারেন না নাকি আপনার? আপনি পররাষ্ট্র সচিব হওয়ার পর প্রধান উপদেষ্টার সাথে কয়টা সফরে গেছেন? অতীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সচিব সবাই এই সফরে যেত, এরই স্বাভাবিক, কারণ সরকার প্রধানের সফরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজটা ক্রুশিয়াল। তো আপনাকে কেন পাই নাই আমরা এই কাজে? নাকি আপনার গোমর ফাঁস হয়ে যাওয়ার ভয়ে আপনি সেখানে আসেন নাই? তো আপনার ছাড়া কি কিছু বাদ গেছে? বাদ যায় না। আপনার মতো অযোগ্য লোকরে গোনার টাইম আছে ইউনূস স্যারের, উনি একাই 100, ওনার টিম উনি নিজেই গড়ে তুলছেন। কিন্তু আপনার ব্যর্থতায় পররাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে ইররিলেভেন্ট হয়ে যাইতেছে, সেটাই জাতির জন্য খুবই খারাপ। এটা তো আপনি বুঝবেন না, কারণ আপনি যা চাইতেছেন তা পাইছেন। এখন পরবর্তী সরকারের কাছ থেকে পাওয়ার জন্য লাইন দিচ্ছেন, আপনি কইবেন আমি টাকা বেঁচেছি না যাইয়া। তো মাননীয় প্রধান উপদেষ্টা যখন জাতিসংঘের সাধারণ পরিষদে গেলেন, তখন আপনি সাথে সাথে গেলেন না কেন? তিনি চলে আসার পরে নিজে একলা গেলেন কেন? টাকা বেঁচাইতে? হ্যাঁ,
আপনার কাজ কি তখন? একা একা হাতি করে মারবার গেছেন। আপনি ব্রাসেলসের মতো গুরুত্বপূর্ণ জায়গায় রাষ্ট্রদূত দেন না, কতবার করে কইতেছি। ভারতে দেওয়ার জন্য অস্থির হয়ে গেছেন। আমার এই ভিডিওটা দেখে আসেন 2026 সালের চ্যালেঞ্জ, তাহলে বুঝতে পারবেন কেন ব্রাসেলস আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রফেসর ইউনূস, আপনি ব্রাসেলসে এখনই রাষ্ট্রদূত দেন, খুব জরুরি ভিত্তিতে, এটা খুব জরুরি আমাদের। আমি আবার একদিনে 2 ক্লাস নেই না। আমাদের অর্থনীতির জন্য এখন অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হলো ব্রাসেলস। সেখানে আপনি দিচ্ছেন জুনিয়র একজন রাষ্ট্রদূত মাসুদুরকে, সে ভালো অফিসার, তাই আমরা তার অপেক্ষায় থাকলাম। কিন্তু তার ডেপুটি হিসেবে দেওয়ার পায় তারা করতেছেন সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্রলীগের নেতা শফিল আজমকে। এই শফিল আজম আওয়ামী মন্ত্রী দীপুমনির সময় ডাক্তার পরিচয় দিয়া আর অভিমানে চাকরি ছাড়ার ভয় দেখায় প্রটোকলে যোগ দেয় যেন হাসিনার লেসপেন্সারি ঠিক মতো করতে পারে। তো এই হইলো আপনার বিপ্লবের চেতনা আর আওয়ামী পুনর্বাসনের প্ল্যান। ওই আওয়ামী লীগাররা যদি ব্রাসেলসে পাঠান না, আমি কালে নিজে যাবো ব্রাসেলসে, যে পাশায় লাথি দিয়ে বের করে দেবো। আপনি কলকাতার উপ হাই কমিশনার পোস্টিং দিচ্ছেন শাবাবকে। শাবাব হইলো একজন পাক্কা আওয়ামী দালাল। সে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আওয়ামী নেতা কাজী জাফরুল্লাহ স্ত্রী নিরুফার জাফরুল্লাহর একান্ত সচিব হিসেবে কাজ করেছে। তার বাবা 73 ব্যাচের কর্মকর্তা। 73 ব্যাচ জানেন তো, তোফায়েল ক্যাডার, মানে তোফায়েল আহমেদ ঢুকেছিল এগুলো সবাই রে। তার বোন 2024-এ আমি তুমি ভোটের নির্বাচনে ভালো কাঠির ডিসি ছিল। একেবারে আওয়ামী মাখামাখিতে আপনি তো আপনার মন্ত্রণালয় একাকার করে দিচ্ছেন। আপনি রাশিয়া রাষ্ট্রদূত করার জন্য প্রস্তাব পাঠাইছেন মঞ্জুরুল করিমের নামে, যে কিনা লন্ডনে লিচ্ছেমি করিয়া বাংলাদেশের ইজ্জত বাড়াইছে। তো মানে আপনার মাস্টার তো ভাই আর কি। তো কয় না রতনের রতন চেনে আর শুয়ারে চেনে কচু, আপনি চিনেছেন আরেক লিচু। দেখেন মঞ্জুরের ইজ্জতের ফর্দ, রাশিয়া তো আপনার রাষ্ট্রদূতের গ্রহণ করে নাই। আপনার গালে চর মেললে এটা কথা ছিল, কিন্তু আপনার ভুলার কারণে এই সরকারের যে অপমান হইলো তার জন্য কি জাতির কাছে ক্ষমা চাইছিলেন? চান নাই, মানে আপনার লজ্জাও নাই, লজ্জাবোধ নাই। আপনার অফিসে পরিচালক মানে আপনার পিএস নিছেন একটা কলেজ পাস মাহবুব রহমানকে। এই মাহবুব রহমান হলো সেই ব্যক্তি যে হাসিনার শেষ সময় জাতিসংঘ ডেস্কের পরিচালক ছিল। এই ডেস্ক থেকে জুলাই বিপ্লবের বিপক্ষে যে সমস্ত ন্যারেটিভ প্রচার করেছিল তার মূলে ছিল এই মাহবুব। মাহবুব এখন আপনার গরমে সবার সাথে খারাপ ব্যবহার করে। সে নাকি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র কর্মকর্তাদের জ্ঞান দেয়, ফাইল আটকায়, ভয়ভীতি দেখায়। তো মাহবুব অনেক জ্ঞান না তোমার, হ্যাঁ খুব সাহস, তাই না? আমি দালালি করে নাটক করো, আমি কিন্তু পোলাপান পাইতে তোমাকে উঠি যে থাপড়ায় গালের দাঁত ফেলে দিবে। ভালো হয়ে যাও, ছোট মানুষ, বেশি করলে দাঁড়াইতে পারবা না। মনে রাখবা একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। লেসপেন্সারি ছাড়ো, মানুষের সাথে দুর্ব্যবহার করবা না, হারকুলিস সাজবা না। আমি কলে দেশে আসিচ্ছি, আমি যখন আসবো না এগুলো লিস্ট করা আছে, ধরে ধরে পাশাত লাথি মেরা পাশার মাজার হাইট ভেঙে দেবো। এবার আসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজটা দেখে আসি। সে মজার ফেসবুক। জসিম সাহেব, আপনি পররাষ্ট্র সচিব হওয়ার পর থেকে আপনার মন্ত্রণালয়ের ফেসবুক পেজ দিয়ে আমরা একটা গবেষণা করেছি। চলেন গবেষণার ফল দেখে আসি। 2024 সালের সেপ্টেম্বর মাস থেকে এই পর্যন্ত সুপ্পু মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র সচিবের উপর কয়টা ফেসবুক পোস্ট আছে দেখে আসি। 8 সেপ্টেম্বর থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির নাই, প্রধান উপদেষ্টার 9টা, পররাষ্ট্র উপদেষ্টার 18টা, পররাষ্ট্র সচিবের 20টা। অক্টোবর রাষ্ট্রপতির 8টা, প্রধান উপদেষ্টার 4টা, পররাষ্ট্র উপদেষ্টার 18টা, পররাষ্ট্র সচিবের 32টা। নভেম্বর রাষ্ট্রপতির নাই, প্রধান উপদেষ্টার 3টা, পররাষ্ট্র উপদেষ্টার 10টা, পররাষ্ট্র সচিবের 24টা। ডিসেম্বর রাষ্ট্রপতির 1টা, প্রধান উপদেষ্টার 9টা, পররাষ্ট্র উপদেষ্টার 15টা, পররাষ্ট্র সচিবের 21টা। জানুয়ারি রাষ্ট্রপতি 7টা, প্রধান উপদেষ্টার 1টা, পররাষ্ট্র উপদেষ্টা 15টা আর পররাষ্ট্র সচিবের 16টা। ফেব্রুয়ারি রাষ্ট্রপতি 3টা, প্রধান উপদেষ্টা 9, পররাষ্ট্র উপদেষ্টার 17টা আর পররাষ্ট্র সচিবের 10টা। সব মিলে রাষ্ট্রপতির 19টা, প্রধান উপদেষ্টার 26টা, পররাষ্ট্র উপদেষ্টার 95টা, পররাষ্ট্র সচিবের 123টা। মানে হইলো এই যে পররাষ্ট্র সচিবের পোস্ট সবার চাইতে তার পোস্ট বেশি। আপনার সিনিয়রদের কাজকে আপনার চোখে পড়ে না, নাকি আপনি আপনার সিনিয়রদের বেশি তালেবর বেশি কাজ দেখাইতেছেন? প্রধান উপদেষ্টার কাজ নিয়ে মাত্র 26টা পোস্ট আর আপনাকে নিয়ে 123টা পোস্ট। হ্যাঁ, আপনার আনুগত্য দেখে তো আমি মুগ্ধ। আমাদের কিন্তু আপনি চিনেন না, কইয়া দিলাম। এবার আসেন আপনার কফিনে আমি শেষ পেরেক পুঁতে দিই। এত কথা বলার পর জসিমের তার চাকরি থাকার কথা না, কিন্তু এই ব্যাপারে চাকরি গেলে হবে না। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য এই দালালের শাস্তি হওয়া উচিত। বেশি না, মাত্র 2টা পেরেক মারবেন। প্রথম পেরেক কি ডর লাগিচ্ছে? হ্যাঁ জসিম সাহেব, ডরায়েন না, ডরায়েন না, এত ডর কেন? আপনি আর কি লিস্ট মাঝেদার রফিকুন্নেসা নাম জানেন? হ্যাঁ,
আওয়ামী লীগের শেষ কাউন্সিলে প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছে। জসিম এই মাজেদা রফিকুন্নেসাকে বঞ্চিত কর্মকর্তা হিসেবে সুপারিশ করিয়া তাকে পদোন্নতির জন্য চিঠি পাঠাইছে। চিঠি স্বাক্ষর করেছে তার দপ্তরের গোপন শাখার অফিসার। ওই অফিসারের কোনো দোষ নাই, জসিমের নির্দেশ ছাড়া এমন গুরুত্বপূর্ণ চিঠি কি কেউ পাঠাইতে পারে? কত বড় হারামজাদা হইলে এই চিঠি পাঠায় জসিম, আপনারাই বলেন। উপদেষ্টা পরিষদের প্রতি আমার প্রশ্ন, এমন একটা হাসিনা লেসপেন্সারকে পররাষ্ট্র সচিবের পদ থেকে সরাইতে আপনাদের কতক্ষণ লাগতে পারে? সময় বেশি লাগবে? হ্যাঁ, তাহলে আর একটা পেরেক মারি। হ্যাঁ, আসেন দ্বিতীয় পেরেক। 2রা আগস্ট ছাত্র জনতার এক দফা দাবির আন্দোলন বেগবান হইতেছে। সাধারণ জনতা মাঠে, হাসিনার পুলিশ, র্যাব, বিজেপি, আর্মি ক্লান্ত ছাত্রদের উপরে গুলি করতে করতে। দেশ তখন 2 ভাগ, এক দলের প্রোফাইল পিকচার লাল, আরেক দলের কালো। এক দলের জন্য জুলাই তখন শেষ হয় নাই, আরেক দলের আগস্ট শুরু হয়ে গেছে। আওয়ামী লীগের শোকাবহ আগস্ট। অনেক সরকারি কর্মকর্তা তখন বিবেকের তাড়নায় কিছু বলতে না পাইয়া নিজের ফেসবুক প্রোফাইল পিকচার লাল করতে পারে নাই, আমরা এটা জানি, কিন্তু তারা প্রোফাইল পিকচার কালো করে নাই। কিন্তু জসিম, হাই বাটপার জসিম, দেখেন কি করেছে, দেখেছেন। এরপর আমার আর কিছু বলার নাই। 5ই আগস্টের আগে এসে স্বৈরাচারের দোষর ছিল, এখনো আছে। আমাদের পররাষ্ট্র সচিব হাসিনার দালালি করে, এর থেকে আর কি কারণ হইতে পারে এই সরকারের ব্যর্থতার? এই জসিমকে আমরা আর চাই না, এই জসিমকে আমরা বয়কট করলাম। জসিমকে দালাল জাউরা সিল মেরে দিলাম। এইটা সাহেব সিল মারেন, আরডা সিল মারেন। প্রফেসর ইউনূস স্যার, আমরা জনতার কণ্ঠস্বর। আমরা সুপ্রিয় দর্শক মণ্ডলী, সম্মানিত দর্শক শ্রোতা, পিনাকি ভট্টাচার্যের ভিডিওটা দেখলেন। আশা করছি এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। আরও ভালো ভিডিও পেতে 24 আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। ইনশাআল্লাহ আরও ভালো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি শেয়ার করে 24 ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।